নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, কাচের দেওয়াল। শুনতে থাকুন। কাচের দেওয়াল। অবশেষে ওরা গেল। অনেক বকে, অনেক বকিয়ে, অনেক হেসে, অনেক হাসিয়ে, নিজেরা জ্বলে আর এদের জ্বালিয়ে শেষ অব্দি মধ্যরাত্রি পার করে তবে এদের রেহাই দিল। বলে গেল, চললাম বাবা, আর থাকলে গাল দেবে তোমরা। বিয়ের বরকনেকে জ্বালিয়ে মারবার কথা আমাদের দেশ ছাড়া আর কোন দেশে আছে কিনা এবং প্রথাটা কত বর্বর সেই নিয়ে ছোট্ট একটু ভাষণ দেবে ঠিক করেছিল দীপঙ্কর, কনের কাছে মুখ রক্ষার্থে। কারণ এটা দীপঙ্করের বাড়ি। আর দীপঙ্কর স্বপ্নেও জানতো না যে ওর বাড়ির সেই শান্তশিষ্ট মেয়েগুলো একটা সুযোগ পেয়ে এত বাচাল হয়ে উঠবে। সভ্য মানুষের অবদমিত বর্বরতাকে মাঝে মাঝে মুক্তি দেবার জন্যই যে উৎসব ব্যাপারটা সৃষ্টি, সমাজ সংগঠক চিন্তাশীল ব্যক্তিদের বিশেষ চিন্তার ফল হচ্ছে যত রাজ্যের উৎসব আর অনুষ্ঠান। একথা কোনো দিন তলিয়ে ভেবে দেখেনি বলেই বোধ করি দীপঙ্করের এই অবাক হওয়া। আর সেই জন্যই বোধ করি তার বাসর ঘরে চন্দ্রাবলীদের বাড়ির তরুণীদের উদ্দাম উল্লাসকে অসহ্য বলে মন্তব্য প্রকাশ করতে বাধেনি। এখন এদের বাচালতায় লজ্জায় লাল হয়ে সব সমেত এই প্রথাটাকে নিন্দা করবে বলে কথা গোছাচ্ছি। এমন সময় নতুন কোণে চন্দ্রাবলী ফুলের মালাটা গলা থেকে খুলে ফেলতে ফেলতে স্থির গম্ভীর ভাবে বলে বসলো, আপনার প্রেমপাত্রটিকে দেখলাম। এর আগে 5 জনের মধ্যে একবার আপনি সম্বোধন শুনে দীপঙ্কর ভেবে রেখেছিল ওইটা নিয়ে বউকে কিছু পরিহাস করবে। ভালোই হলো, আলাপ আলোচনার জন্য কিছু উপকরণ মজুদ থাকলো। কিন্তু এখন আর আপনি সম্বোধন কানে বাজলো না। শেষ কথাটাই বাজের মতো বাজলো। চমকে উঠল দীপঙ্কর, ভীষণ ভাবে চমকে উঠল। বুঝিবা মানে বুঝতেও কিছুক্ষণ লাগলো। তারপর বুঝে সমঝে খুব পরিষ্কার করে আসতে বলল, তোমার কথাটা ঠিক মর্ম গ্রহণ করতে পারলাম না। না পারাটা আশ্চর্যের, মর্মস্থলে পৌঁছেছে অবশ্যই। বলে বিছানা থেকে একটা বালিশ নামিয়ে নিচের কার্পেটে শুয়ে পড়ল চন্দ্রাবলী। রূপকথার কাহিনীতে আছে মায়াকন্যারা নাকি একটি মাত্র মন্ত্র পড়ে মানুষকে পাথর করে দিতে পারত। রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটালপুত্রের দল শিকারে গিয়ে অরণ্যের মধ্যে সহসা সেই মন্ত্রে নিথর। রূপকথার যুগ গিয়েছে, কিন্তু মায়াকন্যারা আজও আছে। আজও তারা পারে একটি মাত্র শব্দ মন্ত্রে রাজপুত্রদের পাথর করে দিতে। অনেকক্ষণ পাথর হয়ে বসে রইল দীপঙ্কর। চন্দ্রাবলী এ সন্দেহ করলো কি করে সে কথা ভেবে নয়, বসে রইল তার ভবিষ্যতের রং দেখে। এ কি হলো? কোথায় ছিল এই নাগিনী? দীপঙ্করকে ছোবল হানার জন্যে কি এতদিন বিষের পুঁজি জমিয়ে তুলেছিল সে? জীবনটার চেহারা তবে কি হবে দীপঙ্করের? উজ্জ্বল আনন্দময় একটা কিছু হবে এ আশা ছিল না অবশ্যই। তবু তো মেনে নিয়েছিল অবস্থাকে। সংকল্প করেছিল
মানিয়ে নেবে নিজেকে। কিন্তু এই একটি মাত্র মন্ত্রেই যে ধূলিসাৎ হয়ে গেল সে সংকল্পের বনেদ। অনেকক্ষণ পর মনে এলো, চন্দ্রাবলী এ সন্দেহ করলো কেন? কে বলল? আরতির পক্ষে কি সম্ভব? না, সে সম্ভব নয়। কিন্তু আর কেই বা? যে বালু নদী বরাবর বালুকণার আস্তরণের নিচে দিয়েই প্রবাহিত হয়েছে, কোনো দিন উদ্ঘাটিত হয়নি, তার সন্ধান অপরে দেবে কি করে? তবু আরতি অসম্ভব। ডেকোরেটরদের লোক এসে অনেক আড়ম্বরে ঘরটা সাজিয়ে দিয়ে গিয়েছে, কারণ দীপঙ্কর বাড়ির ছোট ছেলে, হোক তার বয়স ত্রিশোর্ধ্ব, তবু ওপরালাদের সাধ বাধ্য মানবে কেন? ঘরটা রেশমে মখমলে পর্দার কার্পেটে ফুলে আলোয় ভারাক্রান্ত। তার মাঝখানে শুধু চন্দ্রাবলীকেই দেখাচ্ছে পাখির মতো হালকা, ছোট হালকা শরীর, শুয়ে আছে গুটিয়ে সুটিয়ে ছোট হয়ে। শাড়ি ব্লাউজগুলো যেন প্রজাপতির ডানার মতো হালকা কোমল পেলব। চেয়ে থাকতে থাকতে অন্য মনস্কের মতো সম্পূর্ণ অবান্তর একটা কথা ভাবলো দীপঙ্কর। এ কাপড়কে কি বলে? সিল্ক, শিফন, নাইলন? বিয়ের বাজারের সময় এই শব্দগুলো বারবার কানে এসেছিল, কিন্তু ওই সুকুমার আবরণের মধ্যে এমন কাঠিন্য আশ্রয় নিয়েছে কি করে? দীপঙ্কর অবশ্য পারে ওকে অবহেলা করতে, ওকে বাদ দিয়ে নতুন করে নিজের জীবনের ছক কাটতে। যে ভুল হয়ে গিয়েছে সেটা ছাড়া অন্য ভুল না করতে। কিন্তু তার আগে তো জানতেই হবে চন্দ্রাবলীর এ সন্দেহ হলো কোন সূত্রে। জানতেই হবে, না জানলে চলবে না দীপঙ্করের। খাট থেকে তাই নেমে এলো দীপঙ্কর, চন্দ্রাবলীর কাছাকাছি বসে পড়ে বলল, তোমাকে একটা কথা অন্তত সোজা স্পষ্ট বলতে হবে। চন্দ্রাবলী ঘুমের ভান করলো না, ভান করলো না অভিমানের, স্পষ্ট সুরেই বলল, জানি কি জানতে চান। তার উত্তর হচ্ছে, ও কথা কাউকে বলে দিতে হয় না। দীপঙ্কর তীব্র স্বরে বলে উঠল, তোমার বয়স কত শুনতে পারি? স্বচ্ছন্দে, 26। 26? আশ্চর্য হলো দীপঙ্কর, দেখে মনে হয় 20-র নিচে। এরপর আর তো বলা চলে না, এত অভিজ্ঞতা সঞ্চয় করলে কবে? কিন্তু ছোবল কি শুধু নাগিনীরাই হানে? দীপঙ্করের মুখের পেশিতে একটু কুঞ্চন দেখা দেয়, যেটাকে নাকি হাসিও বলা চলে। আলাপ হলো আমার প্রেম পাত্রীর সঙ্গে? চন্দ্রাবলী উঠে বসলো, রঙিন আলো ছড়িয়ে রইল ওর মুখে চোখে সর্বাঙ্গে। ঝিকে উঠল গায়ের নতুন গহনা। বলল, হলো বই কি। কেমন লাগলো? আর একটা কুঞ্চন দীপঙ্করের মুখের পেশিতে। চন্দ্রাবলী একটু তীক্ষ্ণ হাসি হেসে বলল, আর যাই হোক, পছন্দের প্রশংসা করা চলে না। সে ত্রুটিটা তো অপর ক্ষেত্রে সূত্রে নেওয়া গেছে। দীপঙ্কর উঠে দাঁড়িয়ে একটা হাই তোলার ভঙ্গি করে বলল, মন্দ হলো না, দুটো মিলিয়ে একটাই হলো। তার মানে? অসতর্কে বলে ফেললো চন্দ্রাবলী। মানে আর কি,
বিছানায় শুয়ে পড়ে দীপঙ্কর বালিশটা কাত করে বসিয়ে নিয়ে আর একটা হাই তুলে বলল, একবারে সওদা দেহবিহীন হৃদয়, আর আরেকবারে সওদা হৃদয়বিহীন দেহ, অতএব ইতর। অস্ফুট এই শব্দটা কি কানে এলো দীপঙ্করের? আর কানে এলো বলে কি দীপঙ্করের মুখের পেশির বিকৃতিটা একটু বেশি স্পষ্ট হলো। দু বাড়ির লোক অবাক হয়ে গেল দীপঙ্করের নতুন সিদ্ধান্ত শুনে। এটা কি হলো? যে লোকটা বিদেশ থেকে ছুটি নিয়ে এসেছে বিয়ে করতে, সে ছুটির শেষে ফেরবার সময় বউকে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, স্থিরও ছিল তাই। কিন্তু দীপঙ্কর একলা যেতে যায় কেন? কেন? এমনি থাকুক না শ্বশুর শাশুড়ির কাছে, শিক্ষা সহবত হোক, ইচ্ছে না হয় মা বাপের কাছে গিয়ে থাকুক। দীপঙ্করের তো কোনো অসুবিধা নেই ওখানে, অদ্ভুত ভালো চাকর বাকর রয়েছে। চাকর? তাতে সব হবে? কেন নয়, এ যাবৎ তো বেশ চলে যাচ্ছিল। কেউ বলল ঢং, কেউ বলল আদিক্ষেতা, কেউ বলল মান অভিমানের পাঠ নেওয়া হচ্ছে। বলল অবশ্য বেশিরভাগ চন্দ্রাবলীর কাছেই। আর যাবার আগের দিন দুপুরে চন্দ্রাবলী সরাসরি দীপঙ্করের কাছে গিয়ে সোজাসুজি বলল, আমি বিলাসপুরে যাব। বিলাসপুরে যাবে? অর্থাৎ ঠিক বুঝতে পারল না দীপঙ্কর এটা কি। অভিভাবক পক্ষের শিক্ষা? সে শিক্ষা নিয়েছে চন্দ্রা? চন্দ্রাবলী এক পলক দেখে নিয়েই বলল, না, কেউ কিছু শিখিয়ে দেয়নি আমায়। তারপর একটু হেসে উঠে বলল, আর খুব বেশি মন কেমন করছেও না, শুধু যেটা লোকচক্ষে স্বাভাবিক সেইটাই করতে চাই। আমার জীবনে স্বাভাবিকের স্থান কম, বলল দীপঙ্কর। চন্দ্রাবলী দৃঢ় গলায় বলল, সেটা আপনার ভাগ্য, তার জন্য আমি কেন লোকের কাছে হাস্যাস্পদ হব? সংসারে 5 জনের কাছে যেটা ঠিক তেমনি জীবন আমি চাই, অন্তত দৃশ্যত। দীপঙ্কর একবার দেখলো তাকিয়ে ওর মুখের কোনোখানে কোমলতা অথবা দুর্বলতার ছাপ আছে কিনা। সেই দুর্বলতার ছল কিনা এটা? না, সে মুখে কাচের পুতুলের মতো সুন্দর আর কঠিন। মৃদু হেসে বলল, কিন্তু আমি যদি না চাই? ভেতরের জীবনটা চলুক আপনার ইচ্ছে অনুযায়ী, বাইরেরটা চলবে না। অর্থাৎ আইনের দাবি মানতে হবে। বিদ্রুপের হাসি ফুটে উঠল দীপঙ্করের মুখে, কিন্তু এ হাসি চন্দ্রাবলী দেখেও দেখল না। বলল, হ্যাঁ, আর সেটা অস্বীকার করতেও পারবেন না। তা অবশ্য পারি না। বেশ, ঠিক আছে, থাকতে পারো, চলো। স্বামীর সঙ্গে বিদেশে বাসায় আসার পটভূমিকা চন্দ্রাবলীর এই। সেই পটভূমিকার ছবিটাও আঁকা হচ্ছে তেমনি, যেন একটা কাচের দেওয়ালের দুপাশে দুজন দাঁড়িয়ে রয়েছে, দুজন দুজনকে দেখতে পাচ্ছে স্পষ্ট নির্ভুল, শুধু কেউ কাউকে ছুঁতে পারছে না। অথচ এ দেওয়াল ভেঙে ফেলবার গরজ নেই ওদের, বরং দেওয়ালের দুদিক থেকে আঘাত
প্রত্যাঘাতের খেলাটাতেই ঝোঁক বেশি। এই সৃষ্টি ছাড়া জীবনের সাক্ষী কেউ নেই, তাই বোধ করি কোনো দিন কোনো কারণেই পদ্ধতির পরিবর্তনও ঘটছে না। এক দীপঙ্করের সেই অদ্ভুত ভালো চাকর রামলাল, তাকে আর কে গ্রাহ্য করছে? সে এখনো তেমনই ভালো, শুধু ওর কাজ বেড়েছে, একজনের জায়গায় দুজনের সেবা। স্বামী স্ত্রীর জীবনযাত্রার পদ্ধতিটা এই। সকালবেলা রামলাল চা দিয়ে যায়, দীপঙ্কর একা নীরবে বসে খায়। খেয়ে খবরের কাগজখানা মুখের সামনে তুলে ধরে। চন্দ্রাবলী ধীরে সুস্থে এসে বাকি পেয়ালাটায় দুবার করে চা ঢেলে খায়। তারপর উঠে গিয়ে গৃহিণী জনচিত মর্যাদার ভঙ্গিতে চাকর বাকরকে এটা ওটা নির্দেশ দেয়। রামলালকে বাবুর খাওয়া দাওয়া সম্পর্কে বাহুল্য একটু উপদেশ দেয়। তারপর নিজের ঘরে গিয়ে বইপত্র, সেলাই ইত্যাদি নিয়ে বসে। চাকর মহলে তাদের নিয়ে সমালোচনা স্রোত বয়, আর তাদের মাধ্যমে পাড়াপড়শির বাড়িতেও। এদিকটায় অবশ্য বাঙালি বেশি নেই, দু একজন যারা আছেন প্রথম প্রথম এসেছিলেন তারা আলাপ করতে, কিন্তু চন্দ্রাবলীর হিমশীতল অভ্যর্থনায় সে চেষ্টা থেকে বিরত হয়েছেন তারা। দুপুরে বাড়িতে খেতে আসে দীপঙ্কর। লাঞ্চ বলো তো লাঞ্চ, ভাত বলো তো ভাত, বরাবরই আসে। মোটর বাইকটা শব্দ হতেই রামলাল তটস্থ হয়ে টেবিল সাজায়। কুকারে চাপানো গরম ভাত থালায় ঢেলে পরিপাটি করে বাড়ে, দাঁড়িয়ে থাকে হুকুমের আশায়। চন্দ্রাবলীর খাওয়া হয়ে গেছে কখন, ও তখন কোনোদিন নিশ্চিন্ত হয়ে ঘুমায়, কোনোদিন বা বই পড়ে। মোটর বাইকের শব্দটা দুবার কানে শুনতে পায়, এলো আর গেল। সে শব্দের ধাক্কায় কাচের দেওয়ালের গায়ে ফাটল ধরতে দেখা যায় না। সন্ধ্যায় যখন ঘরে ফেরে দীপঙ্কর, কোনোদিন তখন বাড়ি থাকে না চন্দ্রাবলী, বেড়াতে যায় এখানে সেখানে, হয়তোবা স্টেশন বরাবর। যখন ফেরে তখন দীপঙ্কর বেড়াতে বেরিয়ে গিয়েছে। আর রাত্রে রাত্রে নাকি মানুষ দুর্বল হয়ে যায়, বোকা হয়ে যায়, ব্যক্তিত্ব হারায়, মর্যাদা বিসর্জন দিয়ে বসতে দ্বিধা করে না। রাত্রি ছলনাময়ী, রাত্রি নিষ্ঠুর, রাত্রির হাতে নাকি জাদুর দণ্ড। রাত্রির নামে এমন অনেক খ্যাতি আর অখ্যাতি আছে, কিন্তু এদের কাছে সেই অসীম শক্তিময়ীও হার মেনেছে। অথচ আয়োজনের তো অন্ত নেই তার। সে কোনোদিন বা আনে জ্যোৎস্নার বন্যা, সে বন্যার ঢেউ খেলে বাগানে, উঠোনে, ঘরে, জানালার পথ ধরে বিছানায়। কোনোদিন আনে অন্ধকারের নিথর রহস্য, অদৃশ্য কোনো জগতে কোনো মায়াবিনীর নূপুর বাজতে থাকে। তার শব্দ শিহরণ গাছের পাতায় পাতায়, দেওয়ালের গায়ে গায়ে ফিসফিসিয়ে ওঠে। কোনোদিন আলো ছায়ায় লুকোচুরি বাতাস চঞ্চল হয়ে ওঠে, কিন্তু এদের ঘরের দরজা থেকে ফিরে যায় তারা মাথা হেঁট করে। এত আয়োজনেও দরজার খিল খুলে পড়ে না। আসে ঝড় বৃষ্টি বজ্রপাতের দুরন্ত রাত্রি, আসে অসহায় হিমরাত্রি, আসে বাতাস আছড়ে পড়া শরৎ বসন্তের এলোমেলো রাত্রি। এদের দরজার কপাট নড়ে না, বরং সেসব রাতে খিল আটকানোর শব্দটা
যেন একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে। দুজনে যেন কি এক যুদ্ধ জয়ের সংকল্প নিয়ে মরণপণ করে বসে আছে, কেউ পরাজয় মানবে না। কথা কি বন্ধ ওদের? না, একেবারে বন্ধ কই। তাহলেও তো সেই অভিমানের ফাটল থেকে দেওয়াল ভেঙে পড়বার আশ্বাস থাকতো। কথা বন্ধ নেই, কথা আছে। হয়তো কোনোদিন দীপঙ্কর বলে, আজ ফিরতে রাত হবে। চন্দ্রাবলী সেলাইয়ে চোখ রেখে বলে, আচ্ছা, রামলালকে বলবো। হয়তো চন্দ্রাবলী বলে, বংশী দেশে যাওয়ার জন্য ছুটি চাইছিল। তাই বুঝি? কদিনের জন্যে? তা ঠিক জানি না, তোমাকে বলতে বলেছিলাম, সাহস পাচ্ছে না। সাহসের কি আছে, ছুটি দিয়ে দিও। অফিসের চাপরাশিকে বলে দেব, ওর সন্ধানে লোক থাকে। হয়তো দীপঙ্কর বলে, তোমার বাবা আমায় চিঠি দিয়েছেন, অনেক দিন তোমায় দেখেননি বলে। চন্দ্রাবলী সহজভাবে বলে, আমাকেও লিখেছেন। যেতে চাও তো ব্যবস্থা করে দিতে পারি। দরকার হবে না, আমার ছুটি পেতে তো ঢের দেরি। তারাই বা কি? হয়তো দীপঙ্কর বলে, এ কি, তুমি রান্না করছো যে? রামলাল কোথায় গেল? কি দরকারে হঠাৎ বাজারে গেছে। এত ব্যস্তর কি আছে, ও এলেই হতো। ব্যস্ত হইনি, ভাতটা পুড়ে যাচ্ছে কিনা দেখতে এসেছিলাম বলে রান্নাঘর থেকে চলে আসে চন্দ্রাবলী। আপনি কি বরং তুমিটাই এসে গিয়েছে কথার পিঠোপিঠি। এমনি করেই চলছিল বোবা রাত্রি আর অসাড় দিনগুলো নিয়ে। কিন্তু হঠাৎ এই জমাট অবস্থার উপর একটা ঢিল এসে পড়ল। একটা পোস্ট কার্ডের চিঠি। এ চিঠি অপ্রত্যাশিত। এ চিঠি আরতির। ও লিখেছে, অফিসের কি কাজে ওকে নাকি কয়েকটা দিনের জন্য বিলাসপুরে আসতে হচ্ছে। অতএব কোথায় আর থাকবে দীপঙ্কর ওখানে থাকতে। পারিবারিক একটা সম্পর্ক আছে, কাজেই প্রস্তাবটা অসম্ভবও নয়, অসঙ্গতও নয়। এই সম্পর্কের বালুস্তরের নিচে দিয়েই তো সহজে প্রবাহিত হতে পেরেছিল সেদিনের সেই ঝিরঝিরে নদীটি। চিঠিখানা দীপঙ্কর চন্দ্রাবলীর সামনে ফেলে দিয়ে বলল, কি উত্তর দেবে? চন্দ্রাবলী চমকে তাকালো দীপঙ্করের দিকে, তারপর আবার পোস্টকার্ডের দিকে। আর কোনোদিন জানা করেছে তাই করে উঠল, হেসে উঠল খিলখিলিয়ে। দালান থেকে রামলাল চমকে উঠল। তারপর বুকে হাত দিয়ে বোধ করি একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল বংশীকে খবর দিতে। হাসি থামলে বলল চন্দ্রাবলী, আমায় জিজ্ঞেস করছো? বিচলিত হলো না দীপঙ্কর, মৃদু গম্ভীর হেসে বলল, জিজ্ঞেস করতে তো বাধ্য, বাড়ির গৃহিণী যখন। তা বটে, ঠিক আছে, আসলে লিখে দাও। দেব? আমার দিক থেকে কোনো বাধা নেই, ভয় নেই, অতিথির অমর্যাদা হবে না। পোস্ট কার্ডটা তুলে নিল দীপঙ্কর। একবার বুঝি যাবার জন্য পা বাড়ালো, তারপরে হঠাৎ মুখ ফিরিয়ে বলে বসলো, অতিথির অমর্যাদা হবে না তা জানি, কিন্তু গৃহকর্তার। চন্দ্রাবলী একটু অবাক চোখে তাকালো। দীপঙ্কর
আর একটু কাছে সরে এসে একটু ঝুঁকে বলল, এই কটা দিন গৃহকর্তার মর্যাদা রক্ষার ভার নিতে পারো না? কথাটা ঠিক মানে বুঝছি না। দীপঙ্কর বোধ করি একটু ইতস্তত করলো, কয়েক পা পায়চারি করলো। তারপর হঠাৎ খুব কাছাকাছি এসে ব্যগ্রভাবে বলল, এই কটা দিন আমাদের একটু অন্যভাবে থাকা কি সম্ভব হয় না? অন্যভাবে মানে? সত্যি কি বুঝতে পারছো না চন্দ্রাবলী? মানে মানে ইচ্ছে হচ্ছে না যে ও এসে আমাদের সম্পর্কের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখুক। ও আবার হেসে উঠল চন্দ্রাবলী। বুঝলাম, তোমার প্রেম পাত্রীর সামনে মান রাখতে এ কটা দিন অভিনয় করতে হবে আমাকে, কেমন তাই না? দীপঙ্কর শান্তভাবে বলল, সেটা কি একেবারে অসম্ভব? অসম্ভব আর কি? অসম্ভব বলে সংসারে সত্যি কিছু আছে নাকি? তা বটে, কিন্তু আমার প্রার্থনাটা খুব নির্লজ্জ হলো না? এমন আর কি, কিন্তু কারণটা তো জানতে চাইলে না। হুও মা, এ তো জলের মতো সোজা, আবার জিজ্ঞেস করে জানতে হয় নাকি? অবাক হয়ে তাকিয়ে দেখলো দীপঙ্কর। কি অদ্ভুত অন্যরকম দেখাচ্ছে চন্দ্রাবলীকে। হাসলে মানুষের চেহারা এত বদলে যায়। নিজে থেকে এবার একটা কথা বলল চন্দ্রাবলী। বলল, বেচারা মেয়েটা তোমার বিরহে জীবনটাই বরবাদ দিল, আর তুমি দিব্যি। কিন্তু ওকে বিয়ে না করবার হেতু? কত অহেতুক জিনিসও সংসারে মস্ত একটা হেতু হয়ে দাঁড়ায়। বলে আস্তে আস্তে চলে গেল দীপঙ্কর। চন্দ্রাবলী স্টেশনে গেল। হই হই করে অভ্যর্থনা করলো আরতিকে। ভাগ্যিস যাই এখানে অফিসের কাজ পড়লো, তাই পায়ের ধুলো পড়লো মশাইয়ের। কদিনের মেয়াদ? মাত্র 4 দিনের? হুয়া মা, তা চলবে না। ইচ্ছে করে খাতাপত্র জটিল করে ফেলে বলে পাঠাও, আরো সময় লাগবে। আরতি বোধ করি এতটা আশা করেনি, কারণ বিয়ের সময় দেখেছিল চন্দ্রাবলীকে। ভাবলো, যাক, দীপঙ্কর তাহলে সুখী হয়েছে। ভেবে সুখী হলো কি সে জানে। আরতির মতো গম্ভীর আত্মস্থ মেয়েদের মনের কথা বোঝা যায় না। চায়ের টেবিলে হাসির ঝড় তোলে চন্দ্রাবলী। ও মা, কি কাণ্ড! চা খাও না তুমি? কাজ করো কিসের জোরে? যাক, ভালোই হলো, আমি এক পেয়ালা বাড়তি খেয়ে নি। কি দেবো তাহলে? কফি? কি গো, তুমিও কি অতিথির সঙ্গে কফি খাবে নাকি? বলো তো দেই তাই। অভিনয়ের প্রস্তাবটা দীপঙ্করেরই, তবুও যেন অপ্রতিভের অ্যাক্সেস হয়ে পড়েছে। কিন্তু চন্দ্রাবলী একাই 100। আরতির স্বাভাবিক গাম্ভীর্যেও ওর হাসি কৌতুকের ঝড়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। রান্নাঘরে বসে রামলাল বলে, কি ব্যাপার বলতো বংশী, বোধহয় কিছু খেয়েছে। বংশী বিজ্ঞভাবে বলে, ধ্যাৎ, কি বাজে বকিস। বাজে নয় রে, আগে অন্য অন্য ঘরে আমি দেখেছি, পেটে কিছু পড়লেই পেঁচাম গুলো ফুর্তিবাজ হয়ে যায়। কিন্তু বংশীর কথা বুঝি এক হিসেবে ঠিক। চন্দ্রাবলী যেন
কি এক নেশায় মাতাল হয়ে উঠেছে। ও নিজে হাতে রেঁধে অতিথিকে খাওয়াবে, তাকে জোর করে টেনে নিয়ে বেড়াতে যাবে, গান গেয়ে শোনাবে, কবিতা আবৃত্তি করে শোনাবে, আর মুহূর্তে মুহূর্তে বিচ্ছুরিত হয়ে উঠবে দীপঙ্করের সঙ্গে ব্যবহারে। এই দেখো, শুয়ে পড়লে মানে বেড়াতে যাওয়া হবে না? ইস, আবদার কত! আলস্য করতে ইচ্ছে করছে, ওসব চলবে না, ওঠো শিগগির। ও কি, উনি বোঝাতে চান আমার রান্না একেবারে অখাদ্য। আচ্ছা, তুমি রোজ কি বলে অফিসে যাচ্ছ? অতিথির সম্মানার্থে একটা দিন অন্তত ছুটি নেবে তো? দীপঙ্কর যেন দিশেহারা হয়ে যাচ্ছে। ভেবেছিল নিজের বঞ্চিত জীবনের গ্লানিটা যাতে নিতান্ত স্পষ্ট হয়ে না ওঠে আরতির চোখে, এটুকু অন্তত করুক চন্দ্রাবলী। আরতি যেন দীপঙ্করকে করুণা করবার সুযোগ না পায়। কিন্তু চন্দ্রাবলী যেন আরেক যুদ্ধজয়ের খেলায় বিভোর, যেখানে এক কুণ্ডুস চলে কাজ মিটত, সেখানে চন্দ্রাবলী বন্যা বয়াচ্ছে। প্রথম রাত্রেই নিজের ঘরে দুটো বিছানা করে ফেলল চন্দ্রাবলী। আরতির হাত ধরে দীপঙ্করের ঘরের দরজায় উঁকি মেরে এক কাল হেসে বলেছিল, শুনেছ, আমি আরতির সঙ্গে শুচ্ছি, সারা রাত রাজ্যের আজে বাজে গল্প করে কাটাবো। আরতি অপ্রতিভ হয়ে বলল, আরে সে কি, ছি, না। চন্দ্রাবলী এ আপত্তি উড়িয়ে দিয়ে হেসে হেসে বলে, না কেন, ও তো চিরদিনের, তুমি হলে দুদিনের। আরতি রাগ দেখিয়ে বলে, ওর সঙ্গে আমার তুলনা কিসের? আচ্ছা বাবু, তুলনা না হয় নাই হলো, অতুলনীয় উনি, কিন্তু দু একদিন ঘর বদল করতে ভালো লাগে, ভারী ইচ্ছে করে এক একদিন এই ঘরটায় শুতে। শুয়ে শুয়ে কেমন ওই ঝাউ গাছের মাথা নাড়া দেখা যায় এ ঘর থেকে। তা একা তো শুতে পারি না, আর বাড়ির কর্তাটি লোহার সিন্দুক একা রেখে অন্যত্র শুতে রাজি নয়। স্তম্ভিত হয়ে চেয়ে থাকে দীপঙ্কর। ওর মনে হয় বুঝি ঘুমের জগতে রয়েছে। এ কি অসম্ভব, সম্ভব? আর স্তম্ভিত হয়ে থাকে বুঝি ঝাউ গাছের ওই ঝিরঝিরে পাতাগুলো, যাদের প্রত্যেক খানের গায়েই বহু বিনিদ্র রাত্রির দীর্ঘশ্বাস লেখা আছে। নিরালায় আরতিকে পেতে চাইবে, এটাই হতো দীপঙ্করের পক্ষে স্বাভাবিক। কিন্তু পাশার ঘুঁটি কখন যে কোথায় গিয়ে পড়ে, চন্দ্রাবলীকে নিরালায় আবিষ্কার করতে চাই দীপঙ্কর। যেন কোথাকার কোনো একটা মরচে পড়া তালা খুলে পড়েছে, আর সেই দরজা খোলা ঘরের মধ্য থেকে ছড়িয়ে পড়েছে অগাধ ঐশ্বর্য। এর তালার চাবি কোথায় ছিল? কিন্তু চন্দ্রাবলীর রহস্য কে বুঝবে? হয়তো দীপঙ্কর কাছাকাছি এসে দাঁড়ায়। চন্দ্রাবলী দিব্যি গলা খুলে বলে, এই দেখো কাণ্ড, এখনো তুমি চান করতে যাওনি? এরপর দেরি হয়ে গেল বলে লাফাবে। কোনো এক সময় দীপঙ্কর কঠিন গলায় বলে, তোমার অভিনয় নৈপুণ্যের জন্য সার্টিফিকেট দেওয়া উচিত। চন্দ্রাবলী হাসে, শুধু ওই জন্যে? আরো কত কারণে পাওয়া উচিত। কিন্তু কি তুমি বলো তো? গলা চড়িয়ে বলে ওঠে। আরতি এলো আর তুমি সেই রামলালের উপর ভরসা করে বসে আছো। নিজে একটু বাজার টাজারে যাবে তো?
ও ঘর থেকে শুনতে পেয়ে আরতি বলে ওঠে, দোহাই মিসেস দীপঙ্কর, তোমার যত্নের ঠেলা একটু কমাও। চন্দ্রাবলী বলে, ইস, কমাবো বই কি, এত সুসময় আমার আর কবে আসবে? দীপঙ্কর খুব চাপা গলায় বলে, তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট? ওটা আমার অভিধানে নেই। একটু জায়গা ছাড়তে হবে। যাবার আগে আরতি বলল নিভৃতে, খুব খুশি হলাম দীপঙ্কর, তোমার ঘর আর ঘরণী দেখে। সত্যি বলতে একটু ভাবনাই ছিল। এমনও তো হতে পারে ভাবনার কারণটা ঠিকই আছে, এর সবটাই ফাঁকি। না, তা হতে পারে না। মেয়ে মানুষের চোখ ভুল দেখে না। কিন্তু মেয়ে মানুষের কথা সবসময় ভুলিয়ে ভুলিয়ে ভুল বলে, তাই নয় কি? সব সময় নয় দীপঙ্কর, তুমি আমার ছেলেবেলার খেলার সাথী। তুমি সুখে আছো, স্বচ্ছন্দে আছো, সেটা ভাবতেও ভালো লাগে। স্টেশনে তুলে দিতে এলো ওরা দুজনেই। আরতিকে আবার আসবার জন্যে অশেষ অনুরোধ জানালো চন্দ্রাবলী। ফেরার সময় এক মোটরে দুজনেই চুপ, যেন সমুদ্রে হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। বাড়ির কাছাকাছি এসে এক সময় দীপঙ্কর বলে উঠল, খুব ঠকানো গেল আরতিকে, কি বলো? হ্যাঁ, খুব, বলল চন্দ্রাবলী। আরতি বলে গেল, তোমাদের দেখে খুশি হলাম। বললো মেয়ে মানুষের চোখ ভুল দেখে না। কথাটা খুব ঠিক বলেছেন। সহসা ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে দীপঙ্কর বলে ওঠে, আচ্ছা, যদি এমন হতো ওর ধারণাটাই নির্ভুল? হতে কি পারে না? ধরো তাই হলো, ধরো ও যা ভেবে গেল তাই সত্যি। কোনো সময় হয়তো তাও অসম্ভব হবে না। মুখটা ফিরিয়ে নিতে চায় চন্দ্রাবলী। নইলে বুঝি এতদিনের সঞ্চিত মর্যাদা ভূমিসাৎ হয়ে যাবে। কিন্তু নিতে দেয় না দীপঙ্কর। তেমনি ধরে থাকে, ব্যগ্রভাবে বলে বসে, তবে এখনই বা হতে পারে না কেন চন্দ্রা? চন্দ্রাবলী প্রায় জোর করেই মুখ নামালো। কি অদ্ভুত সুন্দর লাগছিল এ কটা দিন। জীবনের এই স্বাদ থেকে আমরা ইচ্ছে করে কেন বঞ্চিত আছি বলতে পারো চন্দ্রা? চন্দ্রাবলী আস্তে আস্তে বলে, হয়তো আমারই ভুলে যাকে শ্রদ্ধা করা উচিত ছিল তাকে ঈর্ষা করেছি। ভাঙলো বুঝি কাঁচের দেওয়াল। কে জানে কখন চিড় ধরেছিল তিলে তিলে দীর্ঘকাল ধরে, না সাময়িক ঘূর্ণিঝড়ের ধাক্কায়। গম্ভীর স্বরে বলল দীপঙ্কর, না চন্দ্রা, আমাকে দোষ স্বীকার করতে দাও। আমিও তো কোনোদিন বুঝতে চাইনি তোমায়, বোঝাতে চাইনি নিজেকে। মোটরের পথ শেষ হলো। যে ঘরে দুটি মেয়ে এই কটা দিন কাটিয়ে গিয়েছে সেই ঘরে এসে বসলো ওরা। ঝাউ পাতা কাঁপছে ঝিরঝির। কিন্তু আরতি, বলল চন্দ্রাবলী। আরতি সে জীবনের অন্য ক্ষেত্র বেছে নিয়েছে চন্দ্রা, সেখানে সে সম্পূর্ণ। মোটরের পথ সহজেই শেষ হলো, কিন্তু রেলগাড়ির পথটা দীর্ঘ, সহজে শেষ হবে না। জীবনের অন্য ক্ষেত্রে সম্পূর্ণ মেয়েটা বাইরের
অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকি, মানুষ কত ভুল ধারণা নিয়েই কাটায়। এতদিন যেটাকে পাথরের প্রাচীর ভেবে এসেছে, সেটা কাচের দেওয়াল মাত্র। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।